হাইকোর্টে ইডির বয়ানকে তৃণমূলের হাতিয়ার। আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে কোনো নথি তারা বাজেয়াপ্ত করেনি। প্রথম দিন থেকেই তৃণমূল দাবি করেছে কয়লা পাচারের তদন্তের নামে তাদের ভোটের নথি হাতাতেই আইপ্যাকে অভিযান করে ইডি। এদিন ইডির বয়ান রেকর্ড করে আদালত। তৃণমূলের মামলা নিষ্পত্তি করে দেন বিচারপতি। স্থগিত করে দেওয়া হয় তল্লাশিতে বাধার অভিযোগে ইডির করা মামলা। গত সপ্তাহের বৃহস্পতিবার আইপ্যাকের অফিসে ইডি হানা ঘিরে বেনজির সংঘাত। তৃণমূলের দাবি তাদের ভোটের নথি স্ট্র্যাটেজি হাতাতেই ইডির রেড। ইডি দাবি করে কয়লা পাচার নিয়ে পুরনো একটি মামলায় অভিযান চালায় তারা। তৃণমূল এবং ইডি দুপক্ষই একে অপরের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়। বুধবার ছিল সেই জোড়া মামলার শুনানি। সেখানেই তৃণমূলের করা মামলার নিষ্পত্তি করে দেন বিচারপতি শুভ্রা ঘোষ। এদিন শুনানি পর্বে ইডির আইনজীবী অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এস.ভি. রাজু বলেন, ইডির অভিযানের সময় সেখান থেকে নথি নিয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নথি ইডিকে ফেরত দেওয়া হোক। ইডি কোনো নথি বাজেয়াপ্ত করেনি। তখন তৃণমূলের আইনজীবী মনিকা গুরুস্বামী বলেন, ইডির বক্তব্য রেকর্ড করুক আদালত। এরপর ইডির আইনজীবীও বলেন, 8ই জানুয়ারি আইপ্যাকের অফিস এবং সংস্থার কর্ণধারের বাড়ি থেকে অভিযানে পাওয়া নথি নিয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়। এই সওয়াল রেকর্ড করা হোক। এই মন্তব্য রেকর্ড করার পর তৃণমূলের মামলা নিষ্পত্তি করে দেন বিচারপতি শুভ্রা ঘোষ। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস যে রিট পিটিশনটা ফাইল করেছিল, প্রথমে আর্গুমেন্ট হয়েছিল মেনটেনেবিলিটি এটসেট্রা এটসেট্রা। আইপ্যাকের হয়ে অ্যাপিয়ার করেছিল। সে অ্যাপিয়ার করে দুটো পাঞ্চিনামা দেখিয়েছে কোর্টকে। কোনো কিছু সিজ হয়নি আর কোনো কিছু পাওয়া যায়নি, যেটা একটা খুব একটা সন্দেহজনক। ইডির যে কাউন্সিল অ্যাডিশনাল সলিসিটর জেনারেল ডিউরিং কোর্স অফ হিজ সাবমিশন এটাও বলেছে কোনো সিজ করা হয়নি কোনো কিছু। তাই জন্য জজ সাহেব রিট পিটিশন ডিসপোজ অফ করে দিলেন অন দেয়ার টার্মস যে কোনো কিছু সিজ হয়নি বলে। ইডির বয়ানকে হাতিয়ার করছে তৃণমূল, কারণ তৃণমূল প্রথম থেকেই দাবি করেছে কয়লা পাচারের তদন্তে নথি বাজেয়াপ্ত করতে নয়, তৃণমূলের ভোটের নথি পেতেই অভিযান চালায় ইডি। আর এদিন ইডি আদালতে জানালো তারা অভিযান চালিয়ে সেদিন কোনো নথি বাজেয়াপ্ত করেনি, অর্থাৎ কয়লা পাচারের তদন্তে কোনো নথি বাজেয়াপ্ত হয়নি। আমাদের যে মূল অভিযোগ সেই অভিযোগ অটুট রয়েছে। এবার সেই অভিযোগের চাপে পড়ে গিয়ে এখন ইডিকে বলতে হচ্ছে যে আমরা কিছু সিজ করিনি। ইডি তার কোনো উত্তর দিতে পারছে না। তারা কখন সে বাড়িতে গেছে, তারপরে অতটা সময় তারা ওখানে কি করছিল, চোখের সামনে হয়েছে, জিনিসপত্র তুলে আনা হয়েছে। যেসব জিনিস সার্চ অ্যান্ড সিজারের পাঠ হওয়ার কথা সেগুলোকে টেনে হিজড়ে বার করে আনা হয়েছে। সবুজ ফাইল সারা বাংলা দেখেছে। মানুষ আর এসব শুনতে চায় না, বুঝতেও চায় না। মানুষ জানে দুর্নীতির কাছ থেকে বাঁচতে গেলে তৃণমূলের বিসর্জন দরকার। এদিন হাইকোর্টের শুনানির শুরুতে ইডির আইনজীবী বলেন, সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে, 1 সপ্তাহের মধ্যে শুনানি হবে। হাইকোর্ট কিছুদিন মামলা স্থগিত রেখেছিল, আরও কিছুদিন স্থগিত রাখুক। সুপ্রিম কোর্টের শুনানি দেখে এই আদালতে মামলার শুনানি হোক। তখন তৃণমূলের আইনজীবী বলেন, সুপ্রিম কোর্টে ইডি আবেদনের কথা জানা নেই, তাই হাইকোর্টে আবেদনের শুনানি হোক। দুপক্ষের সওয়াল জবাব শেষে ইডির মামলা স্থগিত রাখেন বিচারপতি। ইডি যেটা ফাইল করেছিল, যেটাতে আমি অ্যাপিয়ার করেছিলাম মমতা ব্যানার্জির হয়ে, মমতা ব্যানার্জি অ্যাজ চেয়ারপারসন অফ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, সেই মামলাটা ইডি টাইম চেয়েছিল। ওরা সুপ্রিম কোর্টে ম্যাটার পেন্ডিং আছে, অ্যাডজন করে দাও। তো জজ সাহেব ওদের সাবমিশনটা রেকর্ড করেছে, সেই জন্য মামলা অ্যাডজন করা হলো। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের লিস্টে রাখা হয়েছে ইডির মামলা। বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং বিচারপতি বিপুল পাঞ্চলির বেঞ্চে মামলা নথিভুক্ত হয়েছে। নিউজ 18 বাংলা। ফরাক্কায় বিডিও অফিসে ভাঙচুর, হিয়ারিং চলাকালীন ক্যাম্পে চড়াও। বিধায়ক সঙ্গীদের বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ। অফিসের টেবিল চেয়ার ভাঙচুরের অভিযোগ। ক্যাম্পে উপস্থিত আধিকারিকদের মারধর। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরে আমার 7টা ছেলে আছে না 9টা ছেলে আছে, তোমার দেখার কি আছে? হ্যাঁ, তোমার দেখার কি আছে নির্বাচন কমিশনার? এই যে আন্দোলন চলছে, এই আন্দোলনে যদি আমরা সুরাহা না পাই, এই যে ধর্ণা লাগলো, একটিও কাগজ আমরা দেখাবো না। বিগত কিছুদিন আগে যেটা দেখলাম ধুলিয়ান যে ঘটনা ঘটলো, সেই ঘটনারই মূল কাণ্ডারি এই বিধায়ক মনিরুল ইসলাম। এটা নতুন কিছু না, বিডিও অফিস কেন, এরপর দেখবেন এসডিও অফিসও হয়তো ভাঙচুর করতে পারে, তারপর দেখবেন পুলিশ থানাও ভাঙচুর করতে পারে, এটা তো নতুন কিছু না। বিডিও অফিসে ভাঙচুরে পুলিশের চলে 2, ডিজি রাজীব কুমারের সঙ্গে কথা কমিশনের। কমিশনকে আরও গ্রেফতারের আশ্বাস ডিজি, ব্যবস্থা না নিলে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ কমিশনের। এসআইআর শুনানি আতঙ্কে ফের আত্মহত্যার অভিযোগ, এবার উত্তর 24 পরগনার অশোকনগরে। পূর্ব বর্ধমানে নিজেই নিজেকে নোটিশ দিলেন বিএলও, স্ত্রীকেও ধরালেন নোটিশ। মুর্শিদাবাদ ও হাওড়ায় বিএলওদের ইস্তফা। বছর 62-র নিখিল দাস উত্তর 24 পরগনার অশোকনগরের বাসিন্দা। বুধবার ভোরে গুমা স্টেশনের কাছে রেল লাইনের পাশে তার দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, এদিনই এসআইআর শুনানিতে যাওয়ার কথা ছিল বৃদ্ধের, তার আগেই আতঙ্কে আত্মহত্যা করেছেন। সন্ধ্যাবেলায় এরকম বেরিয়ে গেছে। আজকে আমাদের হিয়ারিং ছিল, কালকে রাতে উনি টেনশনে ছিল খুব, সবার কাছে বলতো যে আমার কি হবে, আমার ভোট কাটা যাবে। উত্তর 24 পরগনার বসিরহাট, এখানকার বাসিন্দা শরীফুল মণ্ডল বিশেষভাবে সক্ষম, ঠিকমতো হাঁটতে পারেন না, তাকেও বুধবার যেতে হয় এসআইআর শুনানিতে। খুব কষ্ট করে আজকের আমি এই বিডিও অফিসে এসেছি। আমার সাথে একজন নিয়ে আসতে হয়েছে, তার 500 টাকা থেকে মানে 700 টাকা তার আছে গাড়ি দিতে হয়েছে, বা প্লাস গাড়িও করতে হয়েছে। তো হিয়ারিংটা আমাদের অফিসে হবার, বাড়িতে হবার কথা ছিল। আমি 100% প্রতিবন্ধী। দেবশঙ্কর চট্টোপাধ্যায় পূর্ব বর্ধমানের কেতুগ্রামের প্রাইমারি স্কুলের শিক্ষক, 165 নম্বর বুথের বিএলও, সেখানকার ভোটার। তার এবং তার স্ত্রীকে ডাকা হয়েছে এসআইআর শুনানিতে। বুধবার দুজনেই নোটিশ পান। লজিক্যাল ডিসক্রিপেন্সিতে আমাদের বাবার টাইটেলটা ভুল ছিল, কিন্তু যদিও 2002 এর লিস্টে কিন্তু বাবার নাম ঠিকই ছিল। তো আমি সেই পরিপ্রেক্ষিতে মাধ্যমিকের সার্টিফিকেট যেখানে আমার বাবার নাম সঠিক রয়েছে আমি সেটা প্রোভাইড করেছিলাম। তার সত্ত্বেও আমার নামে হিয়ারিং নোটিশ ইস্যু করেছে। পূর্ব বর্ধমানের কাটোয়া, এখানকার শ্রীখণ্ড পঞ্চায়েত এলাকায় ভোটার সংখ্যা প্রায় 10,000। স্থানীয়দের দাবি, এর মধ্যে প্রায় 4,000 জনকে শুনানিতে ডাকা হয়েছে। হয়রানির অভিযোগে তারা পথে নামেন। মোট ভোটার সংখ্যা হচ্ছে আপনার 10,000-এর উপর। 10,000-এর ভোটারের মধ্যে মোটামুটি কম বেশি প্রথম দফাতে আপনার 4,300 মতো ভোটারকে হিয়ারিং এর জন্য নোটিশ করা হয়েছে। আমার ধরুন কোনো মেয়ে তার লিঙ্কেজ করেছে তার মায়ের সঙ্গে, বলছে তাকে প্রমাণ করাতে হবে সে ওর মা নাকি। পূর্ব বর্ধমানের কেতুগ্রামেও শুনানিতে হয়রানি অভিযোগে এদিন বিক্ষোভ দেখানো হয়। মুর্শিদাবাদের ফরাক্কা, এখানকার 200 জন বিএলও এদিন বিডিও অফিসে গণ ইস্তফাপত্র জমা দেন। গত 3-4 মাস থেকে এসআইআর কাজে ব্যস্ত। আমরা হচ্ছি বেশিরভাগ প্রধান শিক্ষক। প্রথমে এসআইআর বলা হয়েছিল ফর্ম দিলেই হবে, ফর্ম জমা নেবেন। এখন যে ডকুমেন্টস গুলো দেওয়া হচ্ছে জনসাধারণের পক্ষে খুব সমস্যা। মানসিক ভাবে ভেঙে পড়ছি, আমার নিজের পরিবার আছে। আপনাদের প্রচুর লোক আছে, কিন্তু আমাদের নোটিশ দিতে আসতে হবে। আমরা এখানে সবাই একটাই আজকে এত বেরো আপনারা বললো আজকে আমরা ইলেকশন কমিশন এত চাপ দিচ্ছে, আপনারা সেই চাপ দিতে পারছেন? কিন্তু এই মুহূর্তে যদি আপনারা রিজাইন করেন, সাধারণ নাগরিক কিন্তু অনেকের নাগরিকত্ব চলে যেতে পারে, সেই জায়গাটা চলে যেতে পারে। নাগরিকরা এবারে তারা কিভাবে নাগরিক বাঁচাবে, আমরা যেমন পথে নেমেছি ওরাও নামতে হবে।
এসআইআর এর কাজের চাপে নাজেহাল। এই অভিযোগে পূর্ব বর্ধমানের কাটোয়ায় পথে নামলেন বিএলওরা। মঙ্গলকোটে গণ ইস্তফার হুঁশিয়ারি বিএলওদের। কমিশন আমাদেরকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে ফেলে দিচ্ছে, সাধারণ মানুষকে তারা হয়রানি করছে। তাই আমরা চাই এ থেকে পরিত্রাণ পেতে। এই মুহূর্তে যদি আমরা পরিত্রাণ না পাই তাহলে ভবিষ্যতে আরো আমাদেরকে দায়ী করে আমাদেরকে, এই কারণে আমরা সকলেই কিন্তু গণ ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। নিউজ 18 বাংলা। নজর রাখবো পরের খবরে। সিঙ্গুর শুধু রাজ্য রাজনীতি নয়, জাতীয় রাজনীতিতেও যথেষ্ট চর্চিত জায়গার নাম। এই সিঙ্গুর থেকেই ঘুরে দাঁড়ানোর প্রতিশ্রুতি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির। ঘরে ঘরে গিয়ে প্রধানমন্ত্রীর সভার আমন্ত্রণপত্র বিলি করলেন। দাবি করলেন বিজেপি ক্ষমতা এলে সিঙ্গুরে টাটাদের কারখানা হবে। পাল্টা তৃণমূল কটাক্ষ করে বলছে বিজেপি দুঃস্বপ্ন দেখছে, মিথ্যে আশ্বাস দিচ্ছে কৃষকদের। টাটা আবার সিঙ্গুরে ফেরত আসবে, সে ফেরত আনার কাজ আমরা করব। মাননীয় প্রধানমন্ত্রী আসলে এখানে শিল্প হয়ে যাবে, এখানে শিল্প হচ্ছে। স্বপ্ন দেখা ভালো, দুঃস্বপ্ন দেখা ভালো না। মোদিজির কাছে চলে গেছিল টাটা, মোদিজির সরকার এখানে তৈরি হোক, আবার উনি কাজে আসেনি হিন্দুত্ব, এসআইআর মতুয়া নিয়েও নানা প্রশ্ন। তাই কি এবার শিল্প ইস্যুতে শান দেওয়ার চেষ্টা? সেই কারণেই কি বেছে বেছে সিঙ্গুরে নরেন্দ্র মোদীর সভা? রবিবার সভা করবেন মোদী। বুধবার সিঙ্গুরে আমন্ত্রণপত্র বিলি করলেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার। দাবি করলেন বিজেপি ক্ষমতায় এলে সিঙ্গুরে হবে টাটাদের কারখানা। ওই জমিতেই করব, কৃষকদের মত নিয়ে করব। বিজেপি সরকার তৈরি হোক, আমরা টাটাকে ফেরত নিয়ে আসবো। এই সিঙ্গুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান হয়েছিল, নরেন্দ্র মোদীর হাত ধরে এই সিঙ্গুর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন হবে। নরেন্দ্র মোদীর সরকার যখন গঠন হবে, টাটার সাথে কথা বলার দায়িত্ব নিচ্ছি। টাটা আবার সিঙ্গুরে ফেরত আসবে, সে ফেরত আনার কাজ আমরা করব। যে লড়াইটা মাননীয় মুখ্যমন্ত্রী করেছিলেন সেদিন দাঁড়িয়ে, সেই লড়াইটা স্বীকৃতি পেয়েছিল মাননীয় সর্বোচ্চ ন্যায়ালয় থেকে, অনারেবল সুপ্রিম কোর্ট থেকে। ফার্মারের জমি, কৃষি জমি অন্যায়ভাবে অধিগ্রহণ করা হয়েছে, তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় লড়েছিলেন। তাপসী যেদিনকে জ্বলছিল ওখানে, সেদিনকে সুকান্তদের আমরা দেখিনি, সুকান্ত মজুমদারদের। টাটার শিল্প কোথায় যেন গেছিল এখান থেকে, পরে সেখানে হলো না কেন? মাননীয় প্রধানমন্ত্রী আসলে এখানে শিল্প হয়ে যাবে, এখানে শিল্প হচ্ছে। স্বপ্ন দেখা ভালো, দুঃস্বপ্ন দেখা ভালো না। সিঙ্গুর ঘিরে একসময় তোলপাড় হয়েছে দেশের রাজনীতি। সিঙ্গুরে ন্যানো কারখানা তৈরি করতে চেয়েছিল টাটারা। জোর করে কৃষকদের জমি দখলের অভিযোগ তুলে আন্দোলনের নামে তৃণমূল। আদালতে চলে জমির লড়াই। শেষমেশ আদালতের নির্দেশে জমি ফেরত পান কৃষকরা। সিঙ্গুর ছাড়তে হয় টাটাদের। সিঙ্গুরের সেই প্রস্তাবিত কারখানার জমিতেই আগামী রবিবার সভা করবেন নরেন্দ্র মোদী। চেষ্টা করবেন তৃণমূলের গায়ে শিল্প বিরোধী তকমা সেঁটে দিতে। বাম সরকার গায়ের জোরে কৃষকের পেটে লাথি মেরে, কৃষকের রক্ত ঝরিয়ে, খুন করে, ধর্ষণ করে ওই জমি অধিগ্রহণ করতে চেয়েছে। বিজেপির কেন্দ্রীয় সর্বোচ্চ নেতা রাজনাথ সিং, তিনি নিজে অনশন মঞ্চে এসে বলেছিলেন যে কেন্দ্রীয় বিজেপি তাদের পাশে রয়েছে, এই আন্দোলন তারা সমর্থন করেন। যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব সেদিনকে সিঙ্গুর আন্দোলনের পক্ষে ছিল, আজকে যদি তারা উল্টো সুরে গান, আমরা কিচ্ছু না, সেদিনের ক্যাসেটগুলো আবার শুনিয়ে নেব। এনডিএর নেত্রী ছিলেন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তো মমতা বন্দ্যোপাধ্যায় একটা সিদ্ধান্ত নিয়েছে, আমাদের সেই সিদ্ধান্ত অনুসারে আমাদের পাশে দাঁড়াতে হয়েছে। আমাদের বিস্তীর্ণ শিল্পাঞ্চল যেটা হাওড়া অবধি ছিল, পরবর্তী সময় হুগলি বা ওদিকটাই সম্প্রসারণ করার চেষ্টা হয়েছে। সেটা বিরাট ধাক্কা খায় হচ্ছে এই টাটার চলে যাওয়ার। রবিবার মোদীর সভা। বুধবার সিঙ্গুরের সানাপাড়ায় বাড়ি বাড়ি ঘোরেন সুকান্ত মজুমদার। বিলি করেন মোদীর সভার আমন্ত্রণপত্র। ওই ছবি তোলার জন্য 2-3টে বাড়িতে যাচ্ছে, তার বেশি বাড়িতে যাওয়ার ক্ষমতা কিংবা মানসিকতা ওনার নেই। পুরোটাই লোক দেখানো। সিঙ্গুর সম্পর্কে কোনো ধারণা আছে নাকি সুকান্ত মজুমদারের? ও জানে নাকি সিঙ্গুরের লড়াই? আরে টাটাকে তো নরেন্দ্র মোদী গুজরাটে রাখতে পারেনি, তো আবার কি করে টাটাকে আনবে? নিউজ 18 বাংলা। ডক্টরস ফ্রন্ট থেকে বহিষ্কৃত অনিকেত মাহাতো। অনিকেত মাহাতোকে বহিষ্কার জুনিয়র ডক্টরস ফ্রন্টে। সাংবাদিক বৈঠকে ঘোষণা জুনিয়র ডক্টরস ফ্রন্টে। একাধিকবার আলোচনা এড়িয়েছেন অনিকেত। ইস্তফার কারণ দর্শাতে বললেও আমল দেননি অনিকেত বলে দাবি। মেল করলেও উত্তর মেলেনি বলে অনিকেতের কাছে এমনটাও দাবি করা হয়েছে। আগেই জুনিয়র ডক্টরস ফ্রন্ট থেকে ইস্তফা দেন অনিকেত। ডক্টর অনিকেত
মাহাতোর কিছু ব্যক্তিগত সিদ্ধান্ত ও কর্মপদ্ধতি আমাদের সাংগঠনিক ভাবমূর্তি এবং সর্বোপরি আন্দোলনের যে বৃহৎ ভাবমূর্তি রয়েছে তাকে ক্ষতিগ্রস্ত করছে বলে আমাদের মনে হয় এবং তাকে আমরা তা জানাই। কিন্তু কোন রকম কারণ ব্যাখ্যা করার প্রয়োজনীয়তা তিনি তারপরেও মনে করেননি। বিভিন্ন সমাজ মাধ্যমে বা লিফলেট বিলি করে ইত্যাদি ভাবে যে 30 লক্ষ টাকার বন্ডের জন্য যে ক্রাউড ফান্ডিং এর যে প্রসঙ্গটি বারবার উঠে আসছে তার দায়ভার স্পষ্টভাবে জানিয়ে দিতে চাইছি, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট নেবে না। আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট ডক্টর অনিকেত মাহাতোর সাথে সমস্ত রকম সাংগঠনিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিচ্ছি। আমি তো নিজেই ছেড়ে আসতে চেয়েছিলাম এই অনিয়মের জায়গাগুলো থেকে। স্বাভাবিকভাবেই তাহলে আজকে বহিষ্কারের কথা বা সম্পর্ক ছিন্ন করার কথা তারা যা বলছে, সেই ঘটনাটা আমার কাছে অপ্রাসঙ্গিক মনে হয়। এই সময় অগণিত মানুষ পাশে থাকতে চেয়েছেন, লড়াই করতে চাইছে মানুষ, তাহলে স্বাভাবিকভাবে মানুষকে যদি নিয়ে আমি লড়াই করতে পারি তাহলে স্বাভাবিকভাবে সেই আস্থার জায়গা, সততার জায়গা, মূল্যবোধের জায়গা, নৈতিকতার জায়গা, সেই জায়গা যদি আমি বজায় রাখতে পারি, এই আন্দোলন থেকে যা শিক্ষা পেয়েছি, তাহলে তো এই জায়গা অনন্য। এই জায়গা শুরু করতে করতে দেখা যেতে পারে যে কোনো এক সময় গিয়ে 5 জন বন্ধুকে পেলাম যাদের সাথে লড়াইটা কন্টিনিউ করা যাবে, তাহলে সেই লড়াই হতে পারে, সেই গ্রুপ তৈরি হতে পারে, দল তৈরি হতে পারে, ক্লাব তৈরি হতে পারে, নানান কিছু হতে পারে। নিপা ভাইরাস, ফের কি নিপার সংক্রমণ? নিপা ভাইরাস সন্দেহে বেলেঘাটা আইডিতে ভর্তি 2 জন, একজন বর্ধমান মেডিকেলের জুনিয়র ডাক্তার আর একজন ওই হাসপাতালের নার্স। আচমকা জ্বর, খিঁচুনি, গায়ে যন্ত্রণা। নিপা ভাইরাস সন্দেহে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি 2 জন, একজন দক্ষিণ 24 পরগনার বাসিন্দা, বর্ধমান মেডিকেলের জুনিয়র ডাক্তার, আর একজন ওই হাসপাতালেরই নার্স। সম্প্রতি নিপা পজিটিভ 2 নার্সের হদিশ মিলেছে। তার মধ্যে একজন পুরুষ নার্স, তিনি পূর্ব মেদিনীপুরের ময়নার বাসিন্দা, আর একজন তরুণী, তিনি পূর্ব বর্ধমানের। দুজনেই বারাসাতের বেসরকারি হাসপাতালের নার্স, সেখানেই ভর্তি রয়েছেন। জানা গিয়েছে পুরুষ নার্সের অবস্থা ভালো নয়, আর তরুণী নার্স কোমায়। যারা পেশেন্টের সংস্পর্শে এসছেন, ক্লোজ কন্ট্যাক্ট, তাদেরও কিন্তু একটা পোস্ট এক্সপোজার প্রোফাইল অ্যাক্সিস দেওয়া হয়। এই ধরনের রেমডেসিভির বা ফ্যাভিপিরাভির 12 থেকে 13 দিন তাদের নিতে বলা হয়। আইসোলেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, কেননা তাদের নেগেটিভ প্রেশার আইসোলেশন, মানে নেগেটিভ প্রেশার মানে সেই ঘরের হাওয়া বাইরে কোথাও যেতে পারবে না, কেননা পেশেন্ট ইনফেক্টেড। ফল বা সবজি যেগুলো বাজার থেকে কিনে আনা হচ্ছে, ভালো করে ধুয়ে তারপরে ফলের খোসা ছাড়িয়ে তারপরেই খাওয়া উচিত। নিপায় আক্রান্ত পূর্ব বর্ধমানের তরুণী কিছুদিন আগে নদিয়ার কৃষ্ণগঞ্জে যান। বাংলাদেশ সীমান্তবর্তী ঘোগরাগাছিতে ছিল বিয়ের অনুষ্ঠান, সেখানে গিয়ে তিনি খেজুরের রস খান। সেখান থেকে নিপা ভাইরাস ছড়িয়েছে বলে আশঙ্কা। নদিয়ার ঘোগরাগাছি গ্রাম নিপা ভাইরাসের উৎস হতে পারে বলে মনে করা হচ্ছে। এবছরে যে 2টো কেস এখানে হয়েছে 2 নার্স ভদ্রমহিলার, সেটা সম্ভবত বাদুড় দিয়ে সংক্রমিত হয়েছে এবং সেটা খেজুর রস থেকে। যেহেতু এটা ছড়িয়ে পড়তে পারে, বলবো শিশুদেরকে অবশ্যই সামনে রাখবেন এবং যাদের সর্দি কাশি হয়েছে মনে হবে, জ্বর হয়েছে মনে হবে, তাদেরকে কিন্তু নিজেদেরই কোয়ারেন্টাইনে যেতে হবে, মানে নিজেদেরকেই আলাদা করে নিতে হবে। তাহলে কিন্তু আমরা এই সাইকেলটাকে ব্রেক করতে পারবো। আমার মনে হয় এটা খুব বিক্ষিপ্ত ঘটনা হয়েছে এবং খুব শীঘ্রই আমরা এটাকে কন্টেন্ট করে ফেলতে পারবো। কোভিডকে আমরা জয় করেছি, নিপা ভাইরাসকেও জয় করে ফেলবো। নিপা ভাইরাস 2001 সালে শিলিগুড়িতে হানা দেয়, বেশ কয়েকজন মারা যান। এবার তাই সতর্ক উত্তরবঙ্গ মেডিকেল। সার্ভিলেন্স কিন্তু ওই 2010-এর পর থেকে সবসময়ই হয়। এখানকার যারা অ্যানিমেলস আছে, সেটা নাইসেট থেকে এবং এনআইবি পুনে থেকে এই সার্ভিলেন্সটা করা হয়, দেখা হয় যে এইসব অ্যানিমেল বা বার্ডের মধ্যে এই ভাইরাসগুলো রয়েছে কিনা। আর তাছাড়াও আমাদের নিজেদের ভিআরডিএর ল্যাবরেটরি আছে, যেখানে আমাদের পিসিআর এর মাধ্যমে নিপা ভাইরাসের টেস্টিং করা হয়। তো এখানে ঘাবড়ানোর কিছু নেই, এটা নিয়ে বেশি চিন্তা করারও কিছু নেই। এই ধরনের কোনো সিমটমস নিয়ে যদি আসে, আমাদের এখানে টেস্টিংয়ের এই ফেসিলিটি রয়েছে, তখন টেস্টিং করে বোঝা যাবে তার ইনফেকশনটা আছে কিনা। নিউজ 18 বাংলা। আমাদের পাড়া আমাদের সমাধানে আবেদন। কোচবিহারের শীতলকুচির গ্রামে তৈরি হচ্ছে পিচের রাস্তা। জোড়া রাস্তা তৈরি হবে শিলিগুড়ির খড়িবাড়িতেও। রানাঘাটে কুপার্স ক্যাম্পে শুরু জল, আলো এবং রাস্তার কাজ। আগের থেকে অনেক ভালো হবে। হ্যাঁ, একটু ভাঙাভাঙি হয়েছিল, ওর থেকে একটু
এখন ভালো হয় বর্ষা গাড়ি ঘোড়া এদিকে চলছিল বেশি, ওই জন্য সমস্যাটা বেশি হয়েছিল, খালটাল হয়েছিল। খুশি আপনারা? হ্যাঁ হ্যাঁ। কোচবিহারের শীতলকুচি বিডিও অফিস থেকে ভাবের হাট প্রায় 8 কিলোমিটার রাস্তা পাকা করার জন্য সম্প্রতি প্রায় 5 কোটি টাকা বরাদ্দ করা হয়। সেই মতো রাস্তার কাজ শুরু হয়ে গিয়েছে, কয়েকদিনের মধ্যেই শেষ হবে কাজ। এই রাস্তাটি আমাদের এসআইডি দপ্তর থেকে হচ্ছে, প্রায় 5 কোটি টাকা খরচ করে হচ্ছে। এই রাস্তাটির কাজ হয়ে গেলে আমাদের শীতলকুচি গোচাহাটের পশ্চিম এলাকা, কুড়িশামারির ছোট মধুসূদন প্রেমের হাট আর সাঙ্গারবাড়ি এলাকার বহু মানুষ একদম সোজা পথে আমাদের শীতলকুচিতে আসতে পারবে। অনেক মানুষের এইতে উপকার হবে। নদিয়ার রানাঘাট, এখানে 12টি ওয়ার্ড নিয়ে কুপার্স ক্যাম্প নোটিফাইড এরিয়া অথরিটি। এই পুরো এলাকায় শুরু হয়ে গিয়েছে একাধিক প্রকল্পের কাজ। আমাদের পাড়া আমাদের সমাধানে বরাদ্দ করা হয়েছে প্রায় 2,12,00,000 টাকা। ড্রেন হয়েছে, রাস্তাঘাট হচ্ছে, আমাদের ছিল ছোট ছোট প্রকল্প হোক, রাস্তাঘাটের উন্নতি হোক, বাচ্চাদের ভালো হচ্ছে, স্কুল কলেজে আরো চাই ভালো হোক। যার বাড়ির পাশে ড্রেন তার প্রস্তাব মতো সেই কাজটা হচ্ছে। আর্সেনিক ফ্রি জল দরকার, তিনি প্রস্তাব দিয়েছেন, সেই ওয়ার্ডের বা বুথের মানুষ সেটাই হচ্ছে। হাইমাস্ট লাইট বিভিন্ন সাইজের, সেগুলো হচ্ছে। এবার পাকা হবে গ্রামের রাস্তা। শিলিগুড়ির খড়িবাড়ির পান্থাবাড়িতে তৈরি হবে জোড়া রাস্তা। আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের বরাদ্দ টাকায় বুধবার 2টি রাস্তার কাজের শিলান্যাস করা হয়। রাস্তাটা আমাদের খুব অসুবিধা হয়েছিল, এখন রাস্তাটা ভালো হয়ে আমাদের সুবিধা হবে। সাইকেল চালানোর বা হাঁটা চলার, গাড়ি ঘোড়া সব অসুবিধা হয়। রাস্তা তো হয়ে এবার আবার ভালো হবে। আমাদের পাড়া আমাদের সমাধানের মাধ্যমে 2টো রাস্তা শিলান্যাস করা হলো। একটা হচ্ছে 50 মিটার 10 ফুট, আর একটা হচ্ছে এটা পেপার ব্লক হবে, আর সিসি রোড হবে 37 মিটার 6 ফুট। নিউজ 18 বাংলা। আসি পরের খবরে। বাদুড়িয়ায় চলন্ত সাইকেলে গাড়ির ধাক্কা। প্রত্যক্ষদর্শীদের দাবি সাইকেল সহ চালককে হিজড়াতে হিজড়াতে গাড়িটি নিয়ে যায় প্রায় 10 কিলোমিটার, আর সেখানেই দেহ উদ্ধার হয়। শীতের সকালে দুর্ঘটনা সোদপুরেও চায়ের দোকানে ঢুকে পড়ে ডেলিভারি সংস্থার গাড়ি, আহত একাধিক। সাইকেলটা ধাক্কা মেরেছে, ধাক্কা মেরে ওরা সাইকেল নিয়ে ঘাসা নিয়ে অন্তত 10 কিলোমিটার নিয়ে চলে গেছে, খানাপুরের ভেতরের রাস্তা ঢুকে চলে গেছে। মোটরসাইকেল চালিয়ে দেখি লাশটা পড়ে আছে। মঙ্গলবার রাত তখন 11টা, উত্তর 24 পরগনার বাদুড়িয়ায় দুর্ঘটনা, সাইকেলে ধাক্কা গাড়ির। প্রত্যক্ষদর্শীদের দাবি সাইকেল সহ আরোহীকে হেঁচড়াতে হেঁচড়াতে টেনে নিয়ে যাওয়া হয় প্রায় 10 কিলোমিটার। বাদুড়িয়ার উমাপতিপুরের বাসিন্দা কুমারেশ মণ্ডল বাজার থেকে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি মুখোমুখি চলে আসে একটি গাড়ি, সাইকেলটিকে ধাক্কা মারে। চালক সহ সাইকেলটি হিঁচড়ে ছুটতে শুরু করে উমাপতিপুর থেকে ব্যানার দিকে। গাড়িটিকে ধাওয়া করেন কয়েকজন প্রত্যক্ষদর্শী। প্রায় 10 কিলোমিটার দূরে একটি সরষে খেতে সাইকেল চালকের দেহ মেলে, সেখানেই গাড়ি ফেলে পালান চালক। এই ঘটনা তদন্ত শুরু করেছে বাদুড়িয়া থানার পুলিশ। সাইকেল আরোহী ওকে নিয়ে 10 কিলোমিটার মতো হিঁচড়ে নিয়ে যায়। ও সারা রাস্তা বলছে বাঁচাও বাঁচাও। অনেক ফাঁকা মাঠের ভিতরে ওকে ছেড়ে একদম এমন নির্জন জায়গায় পালানোর চেষ্টা করে, মনে করেছিল